সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত কৃষ্ণপক্ষ উপন্যাসটির ৫ম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। ইন্টেন্সিভ কেয়ার ইউনিট থেকে বের হয়ে জেবা তার কন্যাকে বললেন, আমরা এখন বাসায় চলে যাব, তুমি থাকবে তোমার বাবার সঙ্গে, আমি আবার ফিরে আসব। তোমার মামার অবস্থা ভালো না, তুমি কি বাসায় যাবার আগে তোমার মামাকে একবার দেখতে চাও? সারা বলল, না। জেবা শান্ত গলায় বলল, যে মানুষটা তোমাকে এত আদর করত, একবার তুমি তার গায়ে হাত বুলিয়ে দেবে না? না। আচ্ছা, চলো। মুহিবের বন্ধুরা জেবার দিকে তাকিয়ে আছে। ওদের সান্ত্বনা দেবার মতো কোনো কথা জেবার কাছে নেই। তাছাড়া তারা সান্ত্বনা পেতেও চাচ্ছে না, দুঃখই পেতে চাচ্ছে। জেবা বজলুর কাছে গিয়ে বলল, এখন তো আমাদের আর কিছু করার নেই, বাসায় চলে যাও, বিশ্রাম করো। বজলু বলল, আমি এখানেই আছি, আমরা সবাই থাকব। জেবা খানিকক্ষণ ইতস্তত করে বলল, ওই মেয়েটিকে কি খবর দিয়েছ, অরু? তার সঙ্গে কথা হয়নি, কিন্তু বাসায় খবর দিয়েছি। ও আচ্ছা, আমি চলে যাচ্ছি, সারাকে খাইয়ে আবার এসে পড়ব। আপনি খুব ক্লান্ত হয়ে আছেন, আমরা তো আছি, 1 সেকেন্ডের জন্য এখান থেকে নড়ব না। জেবা এগিয়ে যাচ্ছে, কারো কথাই সে পরিষ্কার শুনছে না, বুঝতেও পারছে না। চিৎকার করে কাঁদা দরকার, কাঁদতেও পারছে না, কান্না আসছে না। শফিকুর রহমান গাড়িতে স্টার্ট দিতে দিতে বললেন, তোমার রেস্ট দরকার, যা ইনএভিটেবল তার জন্য মানসিকভাবে তৈরি হবার প্রয়োজনেই রেস্ট দরকার। বাসায় গিয়ে একটা হট শাওয়ার নাও, সামান্য হলেও কিছু মুখে দাও, তারপর 2টো সিডাক্সিন খেয়ে ঘন্টা 2-1 জন্য রেস্ট নাও। জেবা কিছু বলল না, সিটে হেলান দিয়ে ক্লান্ত ভঙ্গিতে বসে রইল। পেট্রোলের গন্ধে তার শরীর গুলোচ্ছে, ভয়ঙ্কর খারাপ লাগছে। শফিকুর রহমান বললেন, এরকম করছো কেন, খারাপ লাগছে? জেবা বলল, না, খারাপ লাগছে না। তুমি খুব শক্ত ভঙ্গিতে সিচুয়েশন হ্যান্ডেল করছো, আমি ইমপ্রেসড। আমি ভেবেছিলাম ভেঙে পড়বে, হইচই কান্নাকাটি করবে। জেবা বলল, হইচই কি কখনো করেছি? শফিকুর রহমান চুপ করে গেলেন। জেবা যে স্বরে কথা বলল, সেই স্বর তার কানে অন্যরকম শোনালো, যেন সে কথা বলছে পর্দার আড়াল থেকে। জেবা বাড়ি পৌঁছেই সারাকে গরম পানিতে গোসল করালো। অনেকক্ষণ হাসপাতালে কাটানো হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার। কাজের মেয়েকে খাবার টেবিল সাজাতে বলে সে স্টাডি রুমে ঢুকল। তেমন কোনো কাজকর্ম না থাকলে শফিকুর রহমান এই রুমে ইজি চেয়ারে শুয়ে বিশ্রাম করেন। জেবা বলল, তোমার গোসল হয়েছে? শফিকুর রহমান বললেন, হ্যাঁ। মেয়েকে নিয়ে খেতে বসে যাও, রাত 9টার মতো বাজে, সারার খিদে পেয়েছে, বিকেলে নাস্তাও করেনি। তুমি খাবে না? আমার দেরি হবে। দেরি হবে কেন? আমাদের যেমন খিদে পেয়েছে, তোমারও নিশ্চয়ই পেয়েছে। জেবা শফিকুর রহমানের সামনের চেয়ারে বসতে বসতে বলল, তোমার যেমন খিদে পেয়েছে, আমার তেমন পায়নি। আমার ভাই মারা যাচ্ছে, কে জানে, হয়তো ইতিমধ্যে মারাও গেছে। শফিক সাহেব নিজেকে সামলে নিলেন, এইভাবে তিনি চিন্তা করেননি। তিনি নরম গলায় বললেন, তুমি বিরাট ক্রাইসিসের ভেতর দিয়ে যাচ্ছ, তা তো বটেই। ক্রাইসিস ফেস করতে হবে, তার জন্যে শারীরিক শক্তি দরকার। হাসপাতালে যাবে, রাত জাগবে, এজন্যই বলছিলাম। এসো, খেতে এসো। চলো।
জেবা শান্ত ভঙ্গিতে খাওয়া শেষ করল। শফিক সাহেব চাপিলা মাছের ঝাল তরকারির বেশ প্রশংসা করলেন। খাবার শেষে আর সব দিনের মতো তাকে দুধ চিনি ছাড়া চা দেয়া হলো। চায়ের কাপ নিয়ে তিনি স্টাডি রুমে চলে গেলেন। ন্যাশনাল জিওগ্রাফিতে তুন্দ্রা অঞ্চলে বরফের ঘর নিয়ে মজার একটা প্রবন্ধ ছাপা হয়েছে। চা খাবার জন্যে জেবার তৈরি হতে সময় লাগবে। সারাকে ঘুম পাড়াতে হবে। আজ যে ধকল গিয়েছে, সারা চট করে ঘুমোবে বলেও মনে হয় না। শফিক সাহেব ঠিক করলেন তিনি নিজেই জেবাকে হাসপাতালে পৌঁছে দেবেন। খানিকক্ষণ থাকবেন, খোঁজ খবর নেবেন, ডাক্তারদের সঙ্গে কথা বলবেন। যে দুজনের সঙ্গে কথা হয়েছে তারা রাতের মধ্যে কিছু ঘটে যাবে তা ভাবছেন না। পরিস্থিতি খারাপ হলে তিনি সারা রাতই থাকবেন। জেবা খুশি হবে, সে এতটা নিশ্চয়ই আশা করছে না। দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর থেকে তিনি যা যা করেছেন তাতে জেবার খুশি হওয়া উচিত। খবর পাওয়া মাত্র হাসপাতালে ছুটে এসেছেন। ওষুধপত্র, রক্ত সব ব্যবস্থা করা হয়েছে। তার ছেলেবেলার বন্ধু ডক্টর রহমতুল্লাহকে নিয়ে এসেছেন। জেবার সামনে ডক্টর রহমতুল্লাহকে বলেছেন প্রয়োজনে তিনি মুহিবকে ব্যাংকক পাঠাতে প্রস্তুত আছেন। তার দিক থেকে আন্তরিকতার কোনো অভাব তিনি নিজে বোধ করছেন না। অবশ্যই তার মধ্যে এক ধরনের ফর্মাল ভাব আছে। দুঃখে কাতর হওয়ার ভঙ্গি করা তার পক্ষে সম্ভব না। এই জিনিস তার চরিত্রে নেই। অভিনয় তার আসে না। অবশ্যই তিনি দুঃখিত হয়েছেন, মর্মান্তিক ব্যাপার তো বটেই। চা শেষ করে শফিক সাহেব কাপড় পরে তৈরি হলেন। তার ঠান্ডার ধাত, প্রচুর শীত পড়েছে। মাফলার দিয়ে গলা ঢেকে যাওয়া উচিত, কিন্তু এই গ্রাম্য পোশাকটি তার খুব অপছন্দের। তিনি জেবাকে বললেন মাফলার বের করে দিতে। জেবা মাফলার হাতে স্টাডি রুমে ঢুকে বলল, তুমি কোথায় যাচ্ছ? তোমার সঙ্গে যাচ্ছি, খোঁজ নিয়ে আসি। কেন? শফিক সাহেব বিস্মিত হয়ে বললেন, কেন মানে? অপ্রয়োজনে কোনো কাজ তো করো না। এই কাজটা তোমার কাছে অপ্রয়োজনীয়। কেন করতে চাচ্ছ? আমাকে খুশি করবার জন্যে? শফিক সাহেব অবাক হয়ে বললেন, মনে হচ্ছে তুমি ঝগড়ার একটা ইস্যু তৈরি করার চেষ্টা করছো। না, ঝগড়ার কোনো ইস্যু আমি তৈরি করছি না। কখনোই তো তোমার সঙ্গে ঝগড়া করিনি। শফিক সাহেব শীতল গলায় বললেন, সমস্ত দিনের উত্তেজনায় তোমার সিস্টেমে খানিকটা ওলটপালট হয়েছে। নয়তো এই অবস্থায় ঝগড়াটে মেয়ের মতো কথা বলতে না। আমার উপদেশ শোনো, চলো যাই, খোঁজ নিয়ে আসি। তুমি যদি চাও না হয় আমি রাতে তোমার সঙ্গে থেকে যাব। মুহিবের জন্যে যে ঘর নেওয়া হয়েছে ওই ঘর তো খালিই আছে। আমি সেখানে বিশ্রাম নিতে পারি। আমার শরীর ভালো না, বিশ্রাম দরকার। তুমি তোমার নিজের ঘরেই বিশ্রাম নাও। আমাকে খুশি করবার জন্যে তোমাকে কিছুই করতে হবে না। তোমাকে খুশি করবার জন্যে আমি কিছু করছি না। আমি যা করছি দায়িত্ববোধ থেকে করছি। জেবা কঠিন গলায় বললেন, দায়িত্ববোধ? কিসের দায়িত্ববোধ? তুমি দেখি সত্যি সত্যি ঝগড়া শুরু করেছ। স্টপ ইট। চেঁচিও না এবং চোখ রাঙিও না। 19 বছর ধরে তোমার চোখ রাঙানো দেখছি, আর দেখব না। আর দেখব না মানে? কি বলতে চাচ্ছ তুমি? বসো, চেয়ারে শান্ত হয়ে বসো। আমি কি বলতে চাচ্ছি তোমাকে বুঝিয়ে বলছি। কারণ আমার ধারণা তোমার বুদ্ধিবৃত্তি খুব উঁচু পর্যায়ের না। উঁচু পর্যায়ের হলে বিয়ের প্রথম বছরেই বুঝতে পারতে মানুষ নর্দমার কৃমিকে যেমন ঘৃণা করে, তোমাকেও আমি ঠিক সেই পরিমাণ ঘৃণা করি। শফিকুর রহমান হতভম্ব হয়ে গেলেন। জেবার আচার আচরণ হিস্টেরিয়াগ্রস্ত রুগীর মতো। এ যুক্তি শুনবে না। যুক্তি শোনার মতো মানসিক অবস্থা তার নেই। শফিকুর রহমান নিজেকে সংযত করে বললেন, শোনো জেবা, তুমি দয়া করে 10 মিলিগ্রাম সিরাক্সিন খেয়ে নিজেকে শান্ত করো। আমি বুঝতে পারছি ভয়াবহ বিপর্যয়ের সামনে এসে তুমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছ। এটা অস্বাভাবিক না, স্বাভাবিক। আমি নিজের উপর কোনো নিয়ন্ত্রণ হারাইনি।
তবে তুমি নিয়ন্ত্রণ হারাবে। এখন যেসব কথা আমি তোমাকে বলবো তা শুনেই নিয়ন্ত্রণ হারাবে। চিৎকার চেঁচামেচি তুমি কিছুই করবে না, কারণ তুমি নিতান্তই ভদ্রলোক। তবে আমার কথা শুনে তোমার ছোটখাটো স্ট্রোক হয়ে যেতে পারে। তুমি বরং 20 মিলিগ্রামের সিডাক্সিন খেয়ে আমার সামনে বসো। প্রেশারের ওষুধটা খাও, প্রেশারও বেড়ে যেতে পারে। তার চেয়েও বড় কথা, দামি স্যুটটা গা থেকে খোলো। আমার কথাবার্তা শেষ হবার পর আমি তোমার গায়ে থুতু ফেলব, স্যুট নষ্ট হবে। শফিকুর রহমান বিচলিত বোধ করলেন। জেবার চোখ লাল, চোয়াল শক্ত হয়ে আছে। চুলগুলিও কি আজ অন্যরকম করে বেঁধেছে? এত বছরের চেনা মানুষ তো এ নয়, এ অন্য কেউ, অন্য কোনো জেবা। তিনি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছেন অনেক দিন। আগে কখনো সিগারেটের তৃষ্ণা বোধ করেননি, আজ করছেন। জেবা শাড়ির আঁচল গায়ে তুলে দিল, চেয়ারের হাতল থেকে হাত তুলে নিয়ে কোলের উপর রাখল। সে তাকিয়ে আছে শফিকের দিকে। তার দৃষ্টি তীব্র, চোখের মনি ছোট হয়ে আছে। উজ্জ্বল আলোর দিকে মানুষ যেমন ভুরু কুঁচকে তাকায়, তেমনি করে সে তাকিয়ে আছে। জেবা বলল, আমার পরম দুর্ভাগ্য যে আমি রূপবতী হয়ে জন্মেছিলাম। এমন রূপবতী যে স্কুলে পড়ার সময়ই আমার নাম ডাক ছড়িয়ে গেল। তোমরা কৌতূহলী হয়ে আমাকে দেখতে এলে, আমাকে দেখে দ্বিধার মধ্যে পড়ে গেলে। এমন সুন্দর একটা মেয়েকে হাতছাড়া করতে ইচ্ছে করে না। আবার বাপ মা মরা হাভাতে একটা মেয়েকে গ্রহণ করতেও ইচ্ছে করে না। মহা সমস্যা। মনে আছে? এখন এই প্রলাপের মানে কি? মানে আছে, প্রলাপগুলি মন দিয়ে শোনো। তোমরা সুন্দরী মেয়ের লোভ সামলাতে পারলে না, আমাকে বউ হিসেবে ঘরে নেওয়া সাব্যস্ত করলে। বড় মামার বাড়িতে আনন্দের বন্যা বয়ে গেল। আমার সোজা সরল মামার ধারণা হলো আমার বাবা মার পরম পুণ্যে এমন একটা বিয়ের সম্বন্ধ হলো। আমি মুহিবকে নিয়ে তোমার প্রকাণ্ড বাড়িতে চলে এলাম। এটা তোমার পছন্দ হলো না। মুহিবকে মামার বাড়িতে রেখে আসা আমার পক্ষে সম্ভব ছিল না। ওর বয়স তখন মাত্র 5। ওকে আমি বড় করেছি। আমাকে না দেখে সে বেশিক্ষণ থাকতে পারত না। বিকেলে পাড়ার ছেলেদের সঙ্গে যখন খেলতে যেত, কিছুক্ষণ পরপর সে ছুটে এসে দেখত আমি বাসায় আছি কিনা। এই 5 বছর বয়সের বাচ্চা ছেলের উপর তুমি কিরকম মানসিক চাপ দিয়েছিলে তোমার মনে আছে? শফিক কঠিন গলায় বলল, তুমি সীমা অতিক্রম করে যাচ্ছ। জেবা বলল, গত 19 বছর তুমি একা সীমা অতিক্রম করেছ, আজ আমি করব। মনে আছে কিভাবে তুমি বাচ্চা একটা ছেলেকে শাস্তি দিতে? তোমাদের বিরাট বাড়ি, তাকে একা একটা ঘরে থাকতে দিলে। সে ভয়ে অস্থির। আমি বললাম, কাজের একটা মানুষ তার ঘরে শুয়ে থাক। তুমি বললে, কাজের মানুষদের দোতলায় উঠার নিয়ম নেই। প্রথম রাতে মুহিব ভয় পেয়ে আমাদের শোবার ঘরের দরজার সামনে এসে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। তুমি তাকে তার ঘরে নিয়ে গিয়ে বাইরে থেকে তালা দিয়ে দিলে। মনে আছে? হ্যাঁ, মনে আছে। আমি সেটাকে বড় কোনো অপরাধ বলে মনে করিনি। আমাদের ওই বাড়ি ভূতের বাড়ি নয়। ভয় কাটানোর জন্যে সামান্য শাসন অন্যায় নয়। এটাকে তুমি সামান্য শাসন বলছো? রাতের পর রাত তাকে তালাবদ্ধ করে রাখা সামান্য শাসন? তোমার কথা শেষ হয়েছে না আরও আছে? এত চট করে আমার কথা শেষ হবার নয়। আমাকে মুহিবের কাছে যেতে হবে, কাজেই অল্পতেই শেষ করব। আমার যে দরিদ্র বড় মামার কাছ থেকে তুমি আমাকে তুলে এনেছিলে, সে বেচারা কোনো দোষ করেনি। কিন্তু তাকে কি পরিমাণ অপমান তুমি করেছো তা কি মনে আছে? না, মনে নেই। আমার স্মৃতিশক্তি তোমার মতো প্রখর না। তাহলে মনে করিয়ে দেই। ছেলে মেয়েদের নিয়ে খুব আগ্রহ করে মামা একদিন আমাকে দেখতে এলেন। তুমি এমন ভঙ্গি করলে যে এ কি যন্ত্রণা। মামা সোজা মানুষ, তোমার এই ভঙ্গি তিনি ধরতে পারলেন না। মহানন্দে তিনি বাড়িঘর দেখতে লাগলেন। আনন্দে এবং বিস্ময়ে তিনি অভিভূত। বারবার বলছেন, আমার জেবা মার রাজকপাল। আমি জানি আমার কি কপাল। তবু মামার আনন্দ দেখে আমারও আনন্দ হলো। তারা যখন চলে গেলেন, তুমি আমাকে এসে বললে, আমার রোলেক্স ঘড়িটা পাচ্ছি না।
ড্রেসিং টেবিলের উপর ছিল। তুমি শুনলে আহত হতে পারো, তবু বলছি আমি নিশ্চিত তোমাদের বাড়ির কেউ কাণ্ডটা করেছে। আমি খোঁজ নেবার জন্যে লোক পাঠাচ্ছি। মানুষ হিসেবে তোমার প্রতি আমার উঁচু ধারণা কখনোই ছিল না, তবু এ ধরনের চিন্তা তুমি করতে পারো তা ভাবিনি। আমি পাথর হয়ে গেলাম। একবার ভাবলাম তোমার পা জড়িয়ে ধরে বলি, এটা করো না, এই দয়াটা তুমি আমার প্রতি করো। শেষ পর্যন্ত তাও করা হলো না। পা জড়িয়ে ধরতে ঘৃণা বোধ হলো। তুমি চিঠি দিয়ে মামার কাছে লোক পাঠালে। মামা ছুটে এলেন এবং ব্যাকুল হয়ে কাঁদতে লাগলেন। মনে আছে? ঘড়ি বিষয়ে খোঁজ নেওয়া কি খুব অযৌক্তিক ছিল? অল গোল্ড রোলেক্স ঘড়ি, 50,000 টাকা দাম। তার চেয়েও বড় কথা, এটা আমার দাদার দেয়া গিফট, স্মৃতিচিহ্ন। আমি খোঁজ করব না? এতগুলি মানুষ ওই দিন এ বাড়িতে এসেছে, দরিদ্র মানুষ। অভাবের তাড়নায় দরিদ্র মানুষের স্বভাব নষ্ট হয়। তাদের পক্ষে ঘড়ি নিয়ে যাওয়াটা কি খুব অস্বাভাবিক? আমি তো মনে করি আমি ওই দিন যা করেছিলাম ঠিকই করেছিলাম, অযৌক্তিক কিছু করিনি। তোমার সব কাজই যৌক্তিক। চমৎকার একজন যুক্তিবাদী মানুষ তুমি। 19 বছর ধরে তোমার যুক্তি শুনছি আর মুগ্ধ হচ্ছি। আর ইচ্ছা করছে না। এই যে আমি হাসপাতালে যাচ্ছি, এ বাড়ি থেকে এটাই আমার বের হয়ে যাওয়া। আমি আর ফিরে আসব না। কি বললে? যা বলেছি তুমি ভালো মতোই শুনেছ। তারপরেও যদি শুনতে চাও আবার বলতে পারি। শুনতে চাও? তোমার মেয়ে? এই মেয়ে আমি তোমাকে দিয়ে গেলাম। তুমি তোমার মতো করেই ওকে মানুষ করো। এর জন্ম আমাদের দুজনের ভালোবাসায় হয়নি। এর প্রতি আমার কোনো আকর্ষণ নেই। তুমি যেসব কথা বললে তার জন্য তোমার অনুতাপের কোনো সীমা থাকবে না। না থাকলে কি আর করা? অনুতাপ করব, তবে তোমার কাছ থেকে অনেক দূরে থেকে করব। তোমার মুখ দেখতে হচ্ছে না, এই আনন্দ অনুতাপের চেয়ে লক্ষ গুণ বেশি হবে। এই কথাটি সত্যি। জেবা চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, তুমি হয়তো জানো না, বুধবারে মুহিব গোপনে একটি মেয়েকে বিয়ে করেছে। বিয়েটা তাকে গোপনে করতে হয়েছে। আমাকেও সে জানায়নি, কারণ তুমি। তার জীবনের চরম আনন্দের ঘটনায় আমি পাশে ছিলাম না। তার কারণও হচ্ছ তুমি। বেচারা ভয়ে আমাকে বলতে পর্যন্ত পারেনি। আমাকে বললে তুমি যদি শুনে ফেলো? তোমার কাছ থেকে শেষ একটা সুবিধা নেই। তুমি কি তোমার ড্রাইভারকে বলে দেবে যেন আমাকে হাসপাতালে নামিয়ে দিয়ে আসে? আমি বললে তো হবে না। ড্রাইভারকে তুমি বলে রেখেছ গাড়ি বের করতে হলে সব সময় তোমাকে জিজ্ঞেস করতে হবে, ঠিক না? শফিকুর রহমান উঠে দাঁড়ালেন। জেবা বলল, সব মন্দ দিকেরও একটা ভালো দিক থাকে। মুহিবের জীবন সংশয় না হলে আজ যেভাবে ঘর থেকে বের হয়ে যেতে পারছি সেটা পারতাম না। সারা জীবন থাকতে হতো তোমার সঙ্গে। জেবা থু করে কার্পেটে থুতু ফেলল। তুমি অসম্ভব উত্তেজিত। উত্তেজিত অবস্থায় তুমি কি বলছো তুমি নিজেও জানো না। আমি কি বলছি আমি খুব ভালো জানি। এখন তোমাকে যা বললাম তার প্রতিটি শব্দ আমি মনে মনে লক্ষবার করে বলেছি। আমার সম্পর্কে বলা যায় এমন ভালো কিছু কি নেই? আছে, একটা আছে। বিয়ের পর তুমি আমাকে পড়াশোনা করিয়েছ। ইংরেজি সাহিত্যে আমি MA পাশ করেছি। তোমার জন্যই করেছি। সংসারে ছেলে মেয়ে এলে পড়াশোনার ক্ষতি হবে। কাজেই আমাদের মেয়ে সারার জন্ম হলো বিয়ের 9 বছর পর। খুব সাবধানে এইসব বিষয়ও তুমি লক্ষ্য করেছ। ওস্তাদ রেখে গান শিখিয়েছ। গায়িকা হিসেবে আমি মোটামুটি ধরনের। সেই গায়িকাকে আজ যে লোকে চেনে, উৎসাহী বালিকারা যে অটোগ্রাফ চায়, তার কারণ তুমি বিস্তর ধরাধরি করে আমাকে রেডিও টিভিতে সুযোগ করে দিয়েছ। এটা অবশ্যই তোমার ভালো দিক। এই ভালো দিকেও কিন্তু ফাঁকি আছে। তুমি যা করেছ তা আমার জন্য করনি, তোমার নিজের জন্যে করেছ। লোকে বলবে তোমার স্ত্রী MA পাস। লোকে বলবে তোমার স্ত্রী বিখ্যাত গায়িকা। ভুল বললাম? শফিকুর রহমান জবাব দিলেন না। জেবার ঠোঁট হাসির ভঙ্গিমায় একটু উল্টে গেল। সে তার গলার স্বর খানিকটা নামিয়ে বলল, তুমি কি তোমার বিখ্যাত গায়িকা স্ত্রীর গান কখনো শুনতে চেয়েছ? বর্ষার রাতে কখনো কি তার ঘুম ভাঙিয়ে তাকে বলেছ,
আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে এই গানটা একটু গাও তো শুনি। সবার সব বিষয়ে উৎসাহ থাকে না। ঠিক বলেছ, সবার সব বিষয়ে উৎসাহ থাকে না। তোমার একটি বিষয়েই উৎসাহ, স্ত্রীকে নগ্ন করে তার দিকে তাকিয়ে থাকা। স্টপ ইট। চেঁচিও না, চেঁচিয়ে কিছু হবে না। জেবা আবার কার্পেটে থুতু ফেলল। পাশের ঘরে সারা কাঁদছে। সে হয়তো বাবা মার চিৎকার বা হইচই শুনেছে, কিংবা অন্য কোনো কারণে তার কাঁচা ঘুম ভেঙে গেছে। 10 বছর বয়স হলেও এই মেয়ে হঠাৎ ঘুম ভেঙে গেলে খানিকক্ষণ কাঁদে। অন্য সময় হলে জেবা ছুটে যেত, আজ গেল না। কালো হ্যান্ডব্যাগ হাতে নিতে নিতে বলল, মেয়ের কাছে যাও, আমি বিদায় হচ্ছি। গাড়ি নেব না, এমন কিছু রাত হয়নি। আমি একটা রিক্সা নিয়ে চলে যাব। অনেকক্ষণ দরজা নক করার পর সারা দরজা খুলল। শফিক সাহেব বললেন, কাঁদছ কেন মা? সারা চোখ মুছতে মুছতে বলল, মামার জন্য খুব খারাপ লাগছে। খারাপ লাগাই তো স্বাভাবিক, কাঁদলে কি খারাপ লাগা দূর হবে? কান্না এলে আমি কি করব? নিজেকে সামলাতে হবে। যাও, বাথরুমে যাও, হাত মুখ ধুয়ে আসো। বাবা, আমি মামার কাছে যেতে চাই। কি হবে সেখানে গিয়ে? তুমি তো ডাক্তার না, তুমি কোনোভাবেই তাকে সাহায্য করতে পারবে না। সাহায্য করার জন্য তো আমি যেতে চাচ্ছি না। তাহলে কি জন্য যেতে চাও? আমি মামার বন্ধুদের মতো ক্লিনিকের বারান্দায় দাঁড়িয়ে থাকব। আমার যদি কাঁদতে ইচ্ছে করে আমি কাঁদব। মামার যে বন্ধুটা চিৎকার করে কাঁদছিল, আমি সেরকম চিৎকার করে কাঁদব। সারা মা, তুমি বোকা মেয়ের মতো কথা বলছো। আমাকে সারা ডাকবে না বাবা, এই নাম আমার ভালো লাগে না। আমাকে প্রিয়দর্শিনী ডাকবে। কে তোমাকে এসব বলতে শিখিয়েছে? তোমার মা? যা শেখার আমি নিজে নিজে শিখি, কারো কাছ থেকে আমি কিছু শিখি না। কোনোদিন শফিকুর রহমান যা করেন না, আজ তাই করলেন। মেয়ের গালে চড় বসিয়ে দিলেন। প্রিয়দর্শিনী কার্পেটে ছিটকে পড়ল, তবে কেঁদে উঠল না। অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে রইল বাবার দিকে। মুহিবের সব বন্ধুরা এখনো আছে। 4 জন ছিল, তার সঙ্গে আরও 2 জন যুক্ত হয়েছে। এদের মধ্যে একজনের নাম তোফাজ্জল। সে হাসপাতালের ডাক্তারদের বড় বিরক্ত করছে। 10 মিনিট পর পর হাত কচলাতে কচলাতে জিজ্ঞেস করছে, স্যার, অবস্থা কীরকম দেখছেন? ইমপ্রুভমেন্ট বোঝা যায়? ব্লাড লাগবে কিনা একটু কাইন্ডলি বলবেন। আমার আর মুহিবের সেম ব্লাড গ্রুপ, বি পজিটিভ। শুরুতে ডাক্তাররা তার প্রশ্নের জবাব দিচ্ছিলেন, এখন দিচ্ছেন না। তাকে দেখা মাত্র বিরক্ত হচ্ছেন। তোফাজ্জল এইসব বিরক্তি গায়ে মাখছে না। সে যে শুধু ডাক্তারদের বিরক্ত করছে তাই না, নার্সদেরও বিরক্ত করছে, বিশেষ করে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের নার্সদের। দরজায় টোকা দিয়ে বলছে, সিস্টার, একটু বাইরে আসবেন, জাস্ট ফর এ সেকেন্ড। রুগীর অবস্থাটা একটু বলবেন, খুব টেনশন ফিল করছি। অবস্থা স্টেবল কিনা শুধু বলুন। ব্লাড লাগলে জানিয়ে দিলেই হবে। আমারও বি পজিটিভ। আপা কি মনে করেন, অবস্থাটা এখন ভালোর দিকে? মুহিবের অবস্থা ভালোর দিকে নয়, জ্ঞান এখনো আসেনি। সে আছে কোমার ভেতর, হার্টবিট নেমে গেছে। মাঝে মাঝে 2-1টা বিট মিস করা শুরু করেছে। পায়ের পাতা হয়েছে হালকা নীল, যার মানে ফুসফুস রক্ত তেমনভাবে পরিষ্কার করতে পারছে না। রক্তে অক্সিজেনের ঘাটতি দেখা যাচ্ছে। বাইরে থেকে অক্সিজেন দিয়েও সেই ঘাটতি পূরণ হচ্ছে না। রিফ্লেক্স অ্যাকশন সর্বনিম্ন পর্যায়ে। চোখের মণিতে কড়া আলো ফেলার পরও মণি তেমনভাবে সংকুচিত হচ্ছে না। রাত 10টায় রেসিডেন্ট ফিজিশিয়ান তোফাজ্জলকে তার ঘরে ডেকে নিয়ে গেলেন। শুকনো গলায় বললেন, রোগীর অবস্থা ভালো না। তোফাজ্জল ক্ষীণ স্বরে বলল, একটু আগে একজন সিস্টার তো বললেন অবস্থা স্টেবল। এখনো স্টেবল। স্টেবল মানেই ভালো সেটা তো না,
অবস্থা খারাপ হওয়া শুরু করেছে। ও, আমাদের তেমন কিছু করণীয় নেই। স্যার, পিজিতে কি ট্রান্সফার করব? তাতে কোনো 19-20 হবে বলে মনে হয় না। পিজিতে যেমন ফ্যাসিলিটি আছে আমাদেরও আছে। আমরা চেষ্টার ত্রুটি করছি না। একমাত্র অপেক্ষা করা ছাড়া এখন আর কিছু করার নেই। অপেক্ষা করুন এবং প্রার্থনা করুন। ব্লাড কি লাগবে স্যার? একটু পর পর ব্লাডের কথা কেন জিজ্ঞেস করছেন? লাগলে আপনাকে জানাতাম। রুগী আপনার কে হয়? ভেরি ক্লোজ ফ্রেন্ড স্যার। বলতে বলতে তোফাজ্জল কেঁদে ফেলল। মুহিব তার বিয়ের সময় তাকে খবর দেয়নি। এই দুঃখেও সে একবার কেঁদেছে। এখন কাঁদছে সম্পূর্ণ ভিন্ন রকম দুঃখে। বছর 3 আগে তোফাজ্জলের আলসার অপারেশন হলো। 2 ব্যাগ রক্ত লেগেছিল। সেই 2 ব্যাগ রক্ত মুহিব দিয়েছে। রক্তের ঋণ শোধ হয়নি। ডাক্তার সাহেব অস্বাভাবিক কোমল গলায় বললেন, ভাই, কাঁদবেন না। আপনি রুগীর আত্মীয় স্বজন সবাইকে খবর দিন। খুব খারাপ কিছুর জন্যে সবাইকে মানসিকভাবে প্রস্তুত থাকতে বলুন। আরেকটা কথা, আপনি ইন্টেন্সিভ ইউনিটের নার্সদের আর বিরক্ত করবেন না, প্লিজ। ওরা আপনার বিরুদ্ধে কমপ্লেন করেছে। স্যার, আমি আর বিরক্ত করব না। তোফাজ্জল ডাক্তারের ঘর থেকে বের হয়ে এলো চোখ মুছতে মুছতে। তার বন্ধুরা তাকে কিছুই জিজ্ঞেস করল না, সেও কিছু বলল না। শুধু যখন জেবা এসে বারান্দায় দাঁড়ালো তখন সে বলল, আপা, ডাক্তার সাহেব বললেন মুহিবের অবস্থা ভালো না। আত্মীয় স্বজনদের খবর দিতে বললেন। জেবা ক্লান্ত গলায় বলল, খবর দেওয়ার আর কেউ নেই। ওই মেয়েটা কি এসেছিল, অরু? জি না। ওর বাসার ঠিকানা কি তোমরা কেউ জানো? আমি মেয়েটিকে নিয়ে আসবো।